গুড মর্নিং বন্ধুরা, আবার নতুন করে আমরা শুরু করছি যাত্রা। এই যাত্রা হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়া কোস্টাল এরিয়া। আমরা বহরমপুর থেকে শুরু করব, সোজা আমরা বেরিয়ে যাব কলকাতা হয়ে দীঘা, পুরী, ভাইজাগ, চেন্নাই, পন্ডিচেরি, রামেশ্বরম, কন্যাকুমারী, ইন্দিরা পয়েন্ট, কেরল, কর্ণাটক, মুন্নার, উটি কভার করার চেষ্টা করব। তারপর সোজা যাব গোয়া, তারপরে ব্যাক টু হোম। তো চলুন আবার নতুন করে আমাদের জার্নিতে সামিল হন। আপনারা দেখতে পাবেন আগামীতে আমরা কিভাবে যাই। আজকে আমাদের টার্গেট হচ্ছে বহরমপুর থেকে ডিরেক্ট চলে যাওয়ার কথা ভাইজাগ বাই রোড। আজকে সারা দিন সারা রাত, তারপরের দিন সকালে উঠবো ভাইজাগে। দেখি কতটা কমপ্লিট করতে পারি আমাদের এই জার্নি। তাই সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে চলুন। আমাদের সব এই গাড়ি চলে এসছে, সব প্যাকিং চলছে। দাদা এখন গাড়িতে হাওয়া দিচ্ছে, বেরোবো। আসন্দা গাড়ি নিয়ে চলে এসছে। আমাদের সব প্যাকিং হয়ে গেল। বহরমপুর থেকে আমরা যাচ্ছি কোথায়? সাউথ ইন্ডিয়া। আমাদের এই 20 দিনের ট্যুরে বেরোনোর আগে বাড়ি থেকে সবাইকে বিদায় জানিয়ে, বাই বাই টাটা জানিয়ে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের দক্ষিণ ভারত ট্যুরের উদ্দেশ্যে। মনোজিদা এখন আমাদের সঙ্গে উঠবে। রাস্তায় যাই, এখন বেরিয়ে পড়লাম। মনোজদাকে আমরা পিক আপ করে নেব। আমাদের প্রথম দিনের টার্গেট ছিল বহরমপুর থেকে ডাইরেক্ট ভাইজাগ যাওয়ার, যেটা 1088 কিলোমিটার। গুগলে টাইম দেখাচ্ছে কন্টিনিউয়াস গাড়ি চালালে 21 ঘন্টা। দেখি কতদূর পৌঁছাতে পারি। মনোজদা উঠে পড়লো এখন। চলুন তাহলে, কোথায় যাচ্ছেন? ঠিক আছে, চলো। আমরা এখন এই মুহূর্তে বেলঘরিয়া ফ্লাইওভার ক্রস করে বেলঘরিয়ার মধ্য দিয়ে ডানলপ হয়ে যাব, দক্ষিণেশ্বর হয়ে ওই রাস্তাটা ধরবো, যেটা কাঁথি দীঘা হয়ে বেরোয়। এই যে বেলঘরিয়া, সেই যে বিখ্যাত জ্যাম, সেই জ্যামের মধ্যে ফেসে আছি। আর বেশ স্মৃতিচারণা হচ্ছে বেলঘরিয়া এসে। ভালো লাগছে, অনেকদিন পর এলাম বেলঘরিয়া। আমরা এখন এগিয়ে যাচ্ছি খড়গপুরের রাস্তায়, কিন্তু আনএক্সপেক্টেডলি চরম বৃষ্টি। ভালোই লাগছে, গাড়ির ভিতরে আছি বৃষ্টিতে। দেখতে থাকুন। এখানে মনোজদাকে শেখানো হচ্ছে গাড়ি কিভাবে সব কন্ট্রোল করতে হয়। তো মনোজদা একটু ব্যাকডেটেড টাইপের, তো গাড়ি ব্যাপারে অত কিছু বোঝে না। তবু সামনে সিট নেবে, সেই জন্য ওনাকে সামনে সিট দেওয়া হলো। সিনিয়র সিটিজেন হিসেবে সামনেই থাকুক, একটু এনজয় করুক। আমরা এইমাত্র বালেশ্বর ঢুকলাম, মোটামুটি বাজে 4:50। এখন আমরা পেট্রোল পাম্পে পেট্রোল ভরলাম, দিয়ে এখন যাওয়ার পথে এই মুর্শিদাবাদের লোক পাওয়া গেছে, তাদের সঙ্গে গল্প চলছে। চা খাওয়া হবে, তারপর বেরোবো এখান থেকে।
এখন বাজে 6:50। আমরা ভদ্রকের কাছাকাছি চলে এসেছি। ভদ্রক ঢুকবই উড়িষ্যার। তো আমরা সারাদিন মোটামুটি 7:30টায় গাড়ি ছেড়েছি। এখন 7টা বাজছে। মোটামুটি ধরুন 12 ঘন্টা গাড়ি চালিয়েছি। তার মধ্যে জাস্ট ব্রেক নিয়েছি 3বার, একবার টিফিন, একবার লাঞ্চ আর একবার চা। ব্যাস, এটাই আমাদের চলছে। আর আমাদের পাশে এখন আছে মনোজদা। মনোজদা, কেমন লাগছে? খুব ভালো, এক্সিলেন্ট। এক্সিলেন্ট। আচ্ছা, আর সামনে চালাচ্ছে হাসানদা গাড়ি, আর দাদা আছে সাইডে। তারপর খাওয়া দাওয়ার পর গাড়ি আরো চলবে, সারা রাত চালানোর একটা টার্গেট রয়েছে। তো দেখি খাওয়া দাওয়ার পর 11টার পর গাড়ি, 11টার পর আমার দায়িত্ব চলবে, মাথা গরম হয়ে যাবে। আর তো একটু ঘুমিয়ে নিয়েছিলাম যে রাত্রে টানতে হবে। ঘুমে এখনো পোষায়নি, তার কারণ রাস্তাটা খুব একটা ভালো ছিল না ভদ্রক পর্যন্ত। এখন রাস্তাটা ভালো হয়েছে। ঝাঁকানি মারছিল। হ্যাঁ, অনেকটাই ঝাঁকানির জন্য ঘুম হয়নি। এবার রাত্রে ডিনার করার পর একদম একটু আমি ঘুমিয়ে নেব, তখন দাদা গাড়ি চালাবে। তারপর রাত 12টা, 12:30টার পর হয়তো আমি তখন ধরবো। দেখি, চলে দেখা যাক কতদূর করা যায়, কতদূর যাওয়া যায়। এখন আমরা আছি কটকে। পুরো রাস্তা চালিয়ে এখন আমরা উড়িষ্যার কটকে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য। চা খেয়ে ফ্রেশ হয়ে আবার আমরা রওনা দেব। দেখি কোথায় ডিনার করি, হয় ভুবনেশ্বরে ডিনার করব, না হলে চিল্কা, কতদূর টানতে পারি দেখি। তারপরে আমরা সেইভাবে এগোবো। চলুন, আপডেট দিলাম, পরবর্তী আপডেট আবার দেওয়া হবে। সঙ্গে থাকুন, আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আরো ভালো ভালো ব্লগ দেখতে পাবেন। চলুন। আমরা এখন এইমাত্র চিল্কা হ্রদ আছে, সেই হ্রদের পাশে এই যে ধাবা, সেখানে আমরা রুটি তড়কা খেলাম। এইদিকেই সেই চিল্কা হ্রদ, রাত্রেবেলা কিছু দেখা যাচ্ছে না। এখন বাজে 11টা। এবার আমরা গাড়ি ছাড়বো, আমি ড্রাইভ করছি। দেখি যাই কত দূর যেতে পারি। ভোর 5টা 6টা এরকম দেখাচ্ছে ভাইজাগ। রাতে টানার প্ল্যান, দেখি। চলুন, আপডেট দিতে থাকবো। এখন চলে এসেছি ভাইজাগ। ভোর 4টের সময় আমাদের গুগল টাইম দেখাচ্ছিল 4টে। বাড়ি থেকে একদম 4টের সময়তেই ঢুকেছি। মানে গুগলে যা টাইম দেখিয়েছিল ম্যাপে, ওই ম্যাপের টাইম অনুযায়ী আমরা কোনো সময় টাইম নষ্ট করিনি। চারিদিকটা পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এই একটা প্যারামাউন্ট হোটেল খুঁজছি, হোটেল খুঁজে পেতে খুব চাপ হয়ে যাচ্ছে। ভোরের বেলায় কেউই জেগে নেই। তো এখন দাদা অনলাইনে দেখার চেষ্টা করছে হোটেল। দেখি কোথায় হোটেল পাওয়া যায়, তারপরে তখন সকালে কথা হচ্ছে। ভোর 5টার সময় আমরা এই হোটেলটা কোনো রকম ভাবে পাই, ঠিক আছে? তো এইটা 1000 টাকা কথা হয়েছিল ভোর 5টা থেকে সারাদিন থাকার জন্য, কিন্তু আমরা প্ল্যান চেঞ্জ করলাম। এটা হচ্ছে আমাদের রুম, সঙ্গে এসি ছিল, এসি সহ 1000। বিছানার অবস্থা খুব ভালো নেই, কারণ হচ্ছে রাত্রে আর মানে বসে থাকার মতন অবস্থা ছিল না যে কিছু ভিডিও বা ছবি করব। তার কারণ বুঝতেই পারছেন পুরো
এই দেখুন পাহাড় সামনে। ধর 5টার সময় আসার সময় কোনো এনার্জি ছিল না যে একটা ভিডিও করবো বা আপনাদের আপডেট দেবো। সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে ঘুম ভাঙে 10টার সময়। 10টার সময় ঘুম থেকে উঠে স্নান টান করলাম, করে ফ্রেশ হলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে পুরো ভাইজ্যাকটা কভার করে এখান থেকে বেরিয়ে যাওয়া। হোটেলে নিয়েছিল পার রুম 1000 টাকা। যদি আমরা আজকে রাত্রে এখানে থাকি তাহলে 1300 টাকা নেবে। কমেই হয়ে যেত, কিন্তু আমাদের যেহেতু টাকা দেখলে হবে না, আমাদের দিন দেখতে হবে। সেই জন্য আমরা দিনটাকে বাঁচানোর জন্য এখান থেকে আমরা বেরিয়ে গিয়ে পুরো ভাইজ্যাকটাকে কভার করে এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে চেন্নাইয়ের উদ্দেশ্যে। রাত্রে 11টা অব্দি গাড়ি চালাবো, তারপরে যেখানে পাবো সেখানে থেকে যাবো। দেখি কতটুকু কি করি। আর আপনাদেরকে চলুন ভ্রমণ করায় পুরো ভাইজ্যাক ব্রিজ। এখন ঋষিকোন্ডা ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি। তো এই মুহূর্তে এই ঋষিকোন্ডা ব্রিজের রাস্তাতে এই ইডলি খেতে কিরকম? হ্যালো, ভালো, মাত্র 20 টাকা ইডলি, সস্তায় মানে স্বাস্থ্যকর খাবার। এরকম কোথাও পাবেন কি তা জানা নেই, আমাদের কলকাতা থেকে অনেক সস্তা। চলুন খাই, খেয়ে দিয়ে আপনাদেরকে বিচের ব্যাপারটা বলি। আমরা তাহলে এখন ওই ইডলি খেলাম, ইডলি খাওয়ার পর ঋষিকন্যা বিচের দিকে যাচ্ছি। কালকে রাত্রে তো চরম হেজা বাজা হয়েছিল, হ্যাঁ, কিন্তু এখন বেশ ভালো লাগছে। সামনে পাহাড় আর সমুদ্র। এই ভাইজ্যাকে মানে এই সাউথ ইন্ডিয়া যত বিচ আছে এর মধ্যে পেয়ে যাবেন একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র, বেশ ভালো লাগবে। আর চারিদিকটাই দেখার মতন সুন্দর সুন্দর, মানে হচ্ছে আপনার ওই अरे कहना क्या चाहते हो? প্যালেসটা দেখা, এটা গাদ্দি রাজু প্যালেস। আমার এই ব্যাপারে ভাইজ্যাকের ব্যাপারে অতটা আমার প্ল্যান ছিল না, যেহেতু দাদা গত বছরই ঘুরে গেছে ফ্যামিলি নিয়ে, সেহেতু এই প্ল্যানটা দাদাই করেছে। দাদা আপনাদেরকে আগামীতে পুরো কিভাবে কোথা থেকে আসবেন যাবেন সবকিছু জানিয়ে দেবে। সামনেই হচ্ছে এটা ঋষিকন্যার বিচে। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। আমাদের হাতের ডান দিকেই যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারির ওই দিকটাতেই আছে ভাইজ্যাক মারিনা মিউজিয়াম। এখানে 110 টাকা টিকিট নেয়। আপনি সামুদ্রিক সব রকম জলজ প্রাণীর এখানে মিউজিয়াম আছে, দেখতে পাবেন। এখানে ফ্যামিলি নিয়ে এসে এনজয় করতে পারবেন। আমার হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন রোপওয়ে, যেখানে আপনার টিকিট লাগবে 175 টাকা এসি এবং 125 টাকা নন এসি। এইখান থেকে আপনাকে পুরো নিয়ে চলে যাবে কৈলাসগিরি টপ হিলে, যেখানে আপনি গেলে পরে আপনার বরঞ্চ সুবিধাই হবে, কারণ এখান থেকে আপনার ট্যাক্সি করে যেতে হবে। দরকার নেই, আপনি ওই রোপওয়ে ধরেই যেতে পারবেন। ওইটা হচ্ছে ঋষিকোন্ডা বিচ। এই ঋষিকোন্ডা বিচে আমার ভিডিও দেখলে আপনারা যারা 4 টাকা নিয়ে সাউথ ইন্ডিয়া প্ল্যান করবো মনে করছেন, তাদের খুব সুবিধা হবে। আর যারা বাই ট্রেন বা বাই ফ্লাইট আসছেন, তাদের ব্যাপারটা আমি অতটা ডিটেলস আমি দিতে পারছি না। তার কারণটা হচ্ছে আমি যেহেতু 4 টাকায় এসেছি সেহেতু, কারণ এখানে হচ্ছে 4 টাকার পার্কিং ফিস 50 টাকা নেবে। আর গাছের তলায় 4 টাকা রাখার অবশ্যই চেষ্টা করবেন, না হলে পরে গাড়ি গরম হয়ে যাবে। আর এগুলো হচ্ছে আপনার টুরিস্টার, এখানে আপনারা একটু খাবার খেতে পারেন। আর এই ঋষিকন্ডায় বিচ হচ্ছে ভাইজ্যাকের একমাত্র বিচ যেখানে আপনি স্নান করতে পারেন। স্নান করার খুব উপযুক্ত একটা জায়গা ভাইজ্যাকের, বাকিগুলোতে কিন্তু হয় না।
আমরা এখন রামা নাইডু ফিল্ম স্টুডিও যাচ্ছি। এটা পাহাড়ের উপরে তৈরি, একদম বেশ টার্নিং আছে পাহাড়ে ওঠার জন্য। আর সব থেকে ব্যাপারটা হচ্ছে গিয়ে এই সাইডটাতে সমুদ্র, আর এই দিকটাতে পাহাড়ে উঠছি, সেই দার্জিলিং এর ফিলিংস, আর একদিকে দীঘার ফিলিংস। তাহলে এইদিকে হচ্ছে আপনার দীঘার ফিলিংস, আর ওই দিকটাতে হচ্ছে আপনার দার্জিলিং এর ফিলিংস। দুই ফিলিংস একযোগ। এটা রামা নাইডু ফিল্ম সিটি। এখানে সাউথ ইন্ডিয়ার অনেক ফিল্ম শুটিং হয়েছে, দেখলেই বুঝতে পারবেন কোথায় কি ফিল্ম শুটিং হয়েছে। চলুন সামনে আরও দেখতে পাবেন। হাই বলো। এখানকার ব্যাপারে ডিটেলসে দাদা একটু বলবেন। বলো। রামা নাইডু ফিল্ম স্টুডিও, এখানকার যে বিখ্যাত প্রডিউসার রামা নাইডু, তিনি তৈরি করেছিলেন। সালটা মনে নেই এক্স্যাক্টলি, গত বছর এসেছিলাম তখন মনে ছিল। এখানে অনেক সিনেমা শুটিং হয়েছে পাহাড়ের উপরে, সমুদ্রের ধারে। এর লোকেশনটা খুব সুন্দর। আসলে অবশ্যই এখানে একবার আসবেন, আসার চেষ্টা করবেন। টিকিট 40 টাকা করে। দাদা অনেকটাই ডিটেলস দিয়ে দিল, বাকিটা আপনারা নেট সার্চ করে পেয়ে যাবেন। আসবেন। রামা নাইডু ফিল্ম সিটির ভিতরে একটা মিউজিয়াম ছিল, সেই মিউজিয়ামে ঢুকলাম ফ্রি অফ কস্ট। সেখানে দেখতে পেলাম আগেকার দিনে কিভাবে সিনেমা শুটিং হতো, কি কি জিনিস দিয়ে, কি কি যন্ত্রপাতি দিয়ে, ক্যামেরা, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, লাইট, সাউন্ড মিক্সিং, যত রকম ইকুইপমেন্ট হয় সবগুলোই এখানে রাখা আছে দেখার জন্য। এগুলো কিন্তু এখন ইউজ হয় না, আগেকার দিনে এগুলো ইউজ হতো। সেগুলো সত্যি খুব দেখতে ভালো লাগছিল যে আগে কিভাবে সব সিনেমার শুটিং হতো। আমরা একটা 3 ঘন্টা সিনেমা দেখে নিই, কিন্তু সেই সিনেমাটা বানাতে এর পেছনে কতটা কষ্ট দিতে হয়েছে সেটা এখানে না এলে বুঝতে পারবেন না। তার কারণটা হচ্ছে এই যে যন্ত্রপাতি, সেইগুলো অপারেট করতেই তো মানে গাল ঘাম ছুটে যায়। তো সেইখানে এই সিনেমাটার এডিটিং করা কত যে টাফ, সেটা এইখানে এলে এই যন্ত্রপাতি দেখলে বোঝা যায়। এই টাফটা আরো অনেকটাই ছিল আগে, এখন তো অনেক কষ্ট কমে গেছে, কারণ একটা যন্ত্রপাতিতেই বা একটা সুইচেই সব কিছু কাজ হয়। কিন্তু আগে তো দেখতেই পাচ্ছেন আগেকার ক্যামেরা, আগেকার রিল, এগুলো সব দেখার পর বুঝতেই পাচ্ছেন কি আগে কত কষ্ট হতো। তো চলুন তারপরে আপনাদেরকে আর কি কি দেখাতে পারি এগুলো সব শেয়ার করবো আপনাদের সঙ্গে। এইখানে এই সব সিনেমাগুলো শুটিং হয়েছিল। দক্ষিণ ভারতের সিনেমা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে গ্রামের কোনো বাড়ি দেখাতে গেলে এই সব বাড়িগুলোই তুলে ধরে। তো এই সব জায়গাতেই সেই শুটিংগুলো হয়, সেগুলো এখানে আসার পর বুঝতে পারলাম। অনেক সিনেমা আমি রিলেট করতে পারছিলাম ওখানে গিয়ে। তারপরে আপনাদেরকে সামনে দেখাবো আরও অনেক কিছু, যেমন এইটা হচ্ছে আপনার একটা থানা, পুলিশ স্টেশন। যখন যে সিনেমার শুটিং হয় তখন সেই সিনেমাতে সেই জায়গার নাম দিয়ে এটা থানা উল্লেখ করে দেয়। তো চলুন আপনাদেরকে আজকে থানায়
ভোগ করে দেখাই যে থানায় কি আছে না আছে। এখানে কোনো পুলিশ নেই, ফাঁকা। তো এই সামনে হচ্ছে এখানে দারোগা বসেন, ওইটা হচ্ছে জেলখানা। ঢোকার সুযোগ পাইনি কারণ ওরাই রিস্ক করতে ব্যস্ত ছিল, আর আমাদের টাইমও ছিল না ওয়েট করা। তার জন্য ওইটুকু ভিডিও বানিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। কৈলাস হিল, এটা হচ্ছে ভাইজাকের সব থেকে উঁচু হিল। এখানে একটা পার্ক করা আছে, পার্কে অনেক কিছুই আছে। দেখুন, এটা ছেলেদের বাচ্চাদের খেলার জায়গা। এখানে একটু ক্যাফেটেরিয়া, টয় ট্রেন, লাইন, যারা বয়স্ক তাদের ঘোরার জন্য ইলেকট্রিক ভেহিকেল, একটু মার্কেটিং ছোটখাটো করার জন্য অনেক দোকান। আপনারা অনেক কিছুই এখানে অ্যামিউজমেন্ট করতে পারেন। আপনারা এলে এখানে ঠিক বুঝতে পারবেন। চলুন ভিতরে গিয়ে দেখায়। কৈলাস পর্বতে যেমন শিব বসে থাকেন, ওইরকম এখানে বসে আছেন শিবজি আর পার্বতী। কৈলাসগিরি দেখার পর কি দেখবো? আরকে বিচ। তারপর আরকে বিচ দেখার পর ইয়ারাদা, তারপরে এরাদার পর তখন আমরা বেরিয়ে যাব চেন্নাইয়ের উদ্দেশ্যে। তো এই হচ্ছে ভিড়, এই হচ্ছে ক্রাউড। আর কৈলাস হিল থেকে এইটা দেখতেই পাচ্ছেন, এখানে একটু বেশি ভিড়। অন্যান্য টুরিস্ট স্পট যেগুলো ঘুরলাম তার থেকে এখানে একটু লোকের ভিড় বেশি। এখান থেকে আপনি পুরো ভাইজাগ সিটিটাকে দেখতে পাবেন, যেটাকে হচ্ছে বিশাখাপত্তনম সিটি। দেখুন পুরো ভাইজাগ সিটিটা। দেখি সামনে গিয়ে দেখাতে পাচ্ছি কিনা। এই পার্ক খুব সুন্দর, বাচ্চা ছেলেদের আনন্দের একটা জায়গা। আর মাসুদ ম্যাক, আর এটা হচ্ছে রোপওয়ে। ওই যেখানে প্রথমে দেখিয়েছিলাম ওই নিচ থেকে আপনাকে ওপরে এখানে রোপওয়েতে নিয়ে আসবার। এটা হচ্ছে আপনার টয় ট্রেনের রাস্তা, দেখতে পারেন। আর এইটা হচ্ছে পুরোটা ভাইজাগ সিটি। আর ওই দেখুন একটা প্লেন যাচ্ছে, বেশ ভালো লাগছে, কিন্তু রোদের ছটার জন্য বোঝা যাচ্ছে না। অসাধারণ। অবশ্যই ভাইজাগ এলে 2-3 দিনের হাতে সঙ্গে, মানে 2-3 দিন সঙ্গে হাতের 2-3 দিন। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। তারপরে আমরা চলে এলাম আরকে বিচ, মানে ঋষিকন্যা বিচ। এই ঋষিকন্যা বিচে সাবমেরিন একটা মিউজিয়ামের জন্য রাখা আছে। আপনারা এখানে 70 টাকা টিকিট কেটে এই মিউজিয়ামে ঢুকতে পারেন। হ্যাঁ, পাশে আর একটা ফাইটার প্লেন আছে, সেটাও দেখতে গেলেও 70 টাকা টিকিট লাগে, কিন্তু একসঙ্গে যদি টিকিট কাটেন তাহলে আপনাদের কমের মধ্যে হয়ে যাবে। এই মিউজিয়ামের ভিতরে আমাদের মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড ছিল না, তবুও একটু চুরি ফাঁকে ভিডিও করেছি। দেখুন সাবমেরিনের ভিতরটা, মানে সাবমেরিনের ভিতরে এতটাই কলকবজা আছে যে হাঁটা চলার রাস্তা নেই, দেখতে বড় হলেও। আর ভিতরে চরম গরম, তাই এসিরও ব্যবস্থা আছে, কিন্তু ঠিক কিছুটা আগে আছে, পরের ধাপটাতে আর কিন্তু এসি ছিল না। আর এই হচ্ছে সেই সাবমেরিনে যারা থাকে তাদের হচ্ছে শোয়ার ব্যবস্থা, খুব কষ্ট করেই তাদেরকে দিন রাত কাটাতে হয়। আর এটা হলো সাবমেরিনের পুরো বাইরের দৃশ্য। বাইরে এসে ভিডিওটা করেছিলাম, দেখুন
অবশ্যই সাবমেরিনটা ভালো লাগবে, আপনাদের রাত 9টা অবধিটা খোলা থাকবে। সাবমেরিন দেখার পর আমরা এগিয়ে যাচ্ছিলাম ফাইটার প্লেন মিউজিয়াম দেখার জন্য। রাস্তায় এই স্ট্যাচু মানব যেটাকে দেখলাম, সেটা বেশ ভালো লাগলো। প্রথমবার দেখলাম, এরকম টিভিতে দেখেছিলাম, দেখতে ভালো লাগছিল, ভিডিও একটা করলাম। তারপরে আমরা রাস্তার যে ফুটপাথ ধরে হেঁটে চললাম সাবমেরিনের সাইড দিয়ে দিয়ে আমরা পৌঁছে গেলাম ফাইটার প্লেন মিউজিয়ামে। একটা কথা বলে রাখি, সাবমেরিনে যখন আসবেন তখন কিন্তু অবশ্যই সময় নিয়ে আসবেন। অনেকটাই বড় লাইন হয়, অনেকক্ষণ টাইম লাগবে, কিন্তু ফাইটার প্লেনে একটু টাইম কম লাগবে, কারণ প্রথমেই সবাই সাবমেরিনে আসে, তারপর ফাইটার প্লেনে যায়। এই আরকে বিচে আপনাদের পার্কিং চার্জ লাগবে না, কারণ সব পার্কিং রাস্তার ধারে, একটু বুঝে সুঝে পার্কিং করে নেবেন 4 চাকা। তারপরে এই আমাদের সামনে চলে এলো সেই এয়ারক্রাফট যে মিউজিয়ামটা। মিউজিয়ামে ঢোকার আগেই আপনাদেরকে দেবে একটা অডিও হেডফোন, যেখানে আপনাকে একটা ওদেরই মোবাইল এবং একটা হেডফোন দিয়ে দেবে, সেটা ফ্রিতে। সেইটা নিয়ে আপনি যখন ঢুকবেন মিউজিয়ামে, যেটাই দেখবেন তার সামনে একটা করে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারগুলো ক্লিক করবেন আর তার সম্পর্কে আপনাকে ডিটেলস বলতে থাকবে। ভালো লাগবে, প্রত্যেকটা ডিটেলস জানতে জানতে গিয়ে লাস্টে আপনাদেরকে ওটা জমা দিতে হবে। মিউজিয়ামের মধ্যে সব যন্ত্রাংশ দেখার পর আপনি চলে এসে দেখতে পাবেন পুরো এয়ারক্রাফটটাকে আপনার নিজের চোখের সামনে। এয়ারক্রাফটের ভিতরে মোবাইল অ্যালাউড ছিল না, তার জন্য কোনো ভিডিও করতে পারিনি। নিচে নেমে এসে একটু ভিডিও করেছিলাম। এই এয়ারক্রাফট দেখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বিজয়ওয়াড়ার উদ্দেশ্যে। ভাইজ্যাগ থেকে আমরা বিজয়ওয়াড়ার পথে আন্নাবরম জায়গায় স্বাগতম হোটেলে আমরা চেক ইন করলাম। দুটো রুম নিলাম, একটা এসি নন এসি, কম বাজেটের মধ্যে হয়েছে 2000 টাকায়। কিন্তু এখানে খাবারের চরম প্রবলেম, রাত 10টার মধ্যেও কিন্তু কিছু খাবার পাচ্ছি না বলে করে মশলা ধোসা, চাপাতি এইসব দিয়েছে। আর ওইদিকে ওদের একটা বিয়ে, এই বিয়ের একটা ভোজের জন্য তাদের আগে থেকেই মানে ই করা ছিল, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। অর্ডার দেওয়া ছিল, তো অর্ডারের খাবার দিচ্ছিল। ওই খাবার অর্ডারেরই কিছুটা বললাম এক্সট্রা হলে দিতে, কিন্তু ভরসা নেই, তাই আমরা ওয়েট করলাম না, খাবারটা নিয়ে নিলাম। তাহলে কাল সকালবেলায় পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন।